করো, বাংলাদেশ স্বাধীন করো, বাটের মাঠে তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো, বীর বাঙালির রক্ত ঝরো। আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়। বঙ্গবন্ধু এই নামটার সাথে অনেক বাঙালির অনেক আবেগ জড়িয়ে। শুধু ওপার বাংলা নয়, শেখ মুজিবের কথা বলতে গিয়ে এপার বাংলার বাঙালিরও গলা একদম আবেগে বুঝে আসে। 2000 সালের বিবিসি বাংলার জনমত সমীক্ষাতে বলা হয়েছে যে রবীন্দ্রনাথ কি বিবেকানন্দ নয়, শেখ মুজিব হল 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। প্রশ্ন উঠতে পারে, তিনি হিন্দু বাঙালিদের জন্য সত্যি কি করেছেন? বরং অজস্র হিন্দু বাঙালি প্রাণ হারিয়েছে এই শেখ মুজিবের জন্য। কপর্দক শূন্য হয়ে ভিটে মাটি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে লক্ষ লক্ষ হিন্দু পরিবার। সোহরাবর্দীর ভাবশিষ্য এই শেখ মুজিব নিজেকে চিরকালই আরবদের উত্তরাধিকার বলে মনে করতেন। ভারতীয় উপমহাদেশের নয়, বাংলার তো নয়ই। তবু কেন আমরা ভারতীয়রা তাকে বঙ্গবন্ধু বলি? 1946-এর হিন্দু নিধন যজ্ঞের অন্যতম কারিগর এই শেখ মুজিব একজন সাচ্চা জিহাদের মতো তিনি সৈয়দ আহমেদ বরেলভির ওয়াহাবি আন্দোলনকে সমর্থন করেছিলেন। কোন ওয়াহাবি আন্দোলন? খাইবার পাখতুন এলাকাতে হিন্দু আর শিখের ওপর জেহাদ ঘোষণা করেছিল মুসলিমরা 1826 সালে। আর এই বাংলা থেকে খালি পায়ে বাঙালি মুসলিমরা খাইবার পাখতুনে গিয়ে যোগদান করেছিল এই নিধন যজ্ঞে। ভাবুন, বাঙালি হিন্দুরা ব্রিটিশ আমলে যেখানে ক্ষুদিরাম বসু, সূর্য সেন, বিনয় বাদল দীনেশ হয়ে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, তখন বাঙালি মুসলমানরা খাইবার পাখতুনে চলে গেছিল জিহাদ করতে। বাঙালির ইতিহাসের এই কালো অধ্যায়কে শেখ মুজিব কিন্তু সমর্থন করেছিলেন। সারা জীবন মনে প্রাণে তিনি নিজেও ছিলেন একজন পুরো দস্তুর জিহাদি। ভাগ্যের ফেরে সেই শেখ মুজিব কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবনও দিয়েছেন জিহাদিদের হাতেই। তবে একজন রাজনৈতিক নেতার প্রকৃত মৃত্যু কিন্তু তখন হয় না যখন তার শরীরের মৃত্যু হয়। আসল মৃত্যু তখন হয় যখন তার লেগাসিকে হত্যা করা হয়। তার দেশের লোকের চোখে যখন সে ঘৃণার বস্তুতে পর্যবসিত হয়, তার মূর্তি সহ সমস্ত স্মৃতিচিহ্নকে জনগণ ধ্বংস করে ফেলে। অর্থাৎ শেখ মুজিবের ইতিহাসকে যখন মুছে দেওয়া হলো, তখনই তার প্রকৃত মৃত্যু হলো। আর কাদের হাতে হলো? সেই জেহাদিদের হাতেই, যেই জেহাদের আদর্শকে বাংলার বুকে একদম গেড়ে দিয়েছেন তিনি নিজে। আর ক্ষমতাতে টিকে থাকতে একে ব্যবহার করেছেন সারা জীবন। ব্যবহার করেছেন ভারতের বিরুদ্ধে, ব্যবহার করেছেন বাংলাদেশের অসংখ্য হিন্দুদের বিরুদ্ধে। যেই ভারত তাকে ক্ষমতাতে বসিয়েছে, যেই ভারত তার কন্যাকে মানে শেখ হাসিনাকে পরবর্তীকালে বাঁচিয়েছে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর পার্টি 1970-এ অবিভক্ত পাকিস্তানের গণভোটে সবচেয়ে বেশি আসনজয়ী পার্টি আওয়ামী লীগ আজ বাংলাদেশেই নিষিদ্ধ। নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কি বলবেন একে? কর্মফল? আজ মুজিবের জীবনের বিভিন্ন পর্যায়কে নিয়ে আলোচনা করব যে একজন জিহাদি শেষ পর্যন্ত কিভাবে নিজে পুড়ে ভস্ম হলো জিহাদের আগুনে। সাথে এটাও আলোচনা করব যে ইন্দিরা গান্ধী বাংলাদেশের সৃষ্টির মধ্যে দিয়ে কিভাবে স্থায়ী এক গলার কাঁটা উপহার দিয়ে গেছেন ভারতের আজকের প্রজন্মকে। ধোঁকা দিয়েছেন কোটি কোটি বাংলাদেশি হিন্দুকে। তিস্তা জলবন্টনের মতো ইস্যুগুলো ভারত আর বাংলাদেশের মধ্যে মীমাংসিত করার কোনো চেষ্টাই করেননি ইন্দিরা গান্ধী। আপনাদের কি মনে হয়, বাংলাদেশকে স্বাধীন করে আসলে ভারতের কোনো লাভ কি কিছু হয়েছে, নাকি শুধু ক্ষতিই হয়েছে? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। বাংলার এই পুণ্যভূমি প্রথমবার রক্তাক্ত হয়েছিল যখন বহিরাগত বর্বর বখতিয়ার খলজি এই বাংলার বুকে গণহত্যা চালিয়েছিল 13 শতকে। তখন থেকে ইসলামের সূত্রপাত এই বাংলাতে। খিলজি ছিলেন তুর্কি বংশোদ্ভূত, খালাজ উপজাতির সামরিক সেনাপতি ছিলেন বলে তার উপাধি ছিল খিলজি। তার শাসনকালে পশ্চিম থেকে মুসলিম ধর্মপ্রচারকরা বাংলাতে এসে ধর্মপ্রচার শুরু করলেন। এদের মধ্যে একজন ছিলেন শেখ আওয়াল, যিনি এসেছিলেন ইরাক থেকে। তার উদ্দেশ্য ছিল একদম পরিষ্কার, বাংলাতে এসে লোকজনকে ধর্মান্তরিত করে ইরাকে ফেরত চলে যাওয়া। তিনি সেটাই করেছিলেন, কিন্তু তিনি তার পুত্র শেখ জাহির উদ্দিনকে এই বাংলাতে রেখে যান।
এই শেখরা আজকের বাংলাদেশে টুঙ্গিপাড়াতে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। সেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়াই হলো শেখ মুজিবের জন্মভিটা। এই শেখ বংশ নিজেদের কৌলিন্য সম্পর্কে খুব সচেতন ছিল। স্থানীয় মুসলিম যারা মূলত অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছে, তাদের সঙ্গে কখনো বৈবাহিক কেন কোনো রকম সামাজিক সম্পর্কে লিপ্ত হতো না এই শেখরা। মূলত এই শেখদের বিয়ে হতো নিজেদের পরিবারের ভাই বোনদের মধ্যে। শেখ মুজিবের বাবা শেখ লুৎফর রহমান আর মা সায়রা খাতুন ছিলেন সম্পর্কে ভাই বোন। আবার শেখ মুজিব আর তার স্ত্রী রেনুও ছিলেন সম্পর্কে ভাই বোন। এগুলো কেন বলছি? কারণ এই যে শেখ পরিবারের উন্নাসিকতা, সেটা মনে করে যে পশ্চিমের আরব বা তুর্কি থেকে আসা বহিরাগত মুসলিমরা ভারতের স্থানীয়দের থেকে অনেক উঁচু জাতি। আজও তারা নিজেদের সেই বহিরাগতদের সাথে সম্পর্কিত বলে মনে করে। তাই সেই রক্তের বিশুদ্ধতা যাতে নষ্ট না হয় সেটার ব্যাপারে তারা ভীষণ সজাগ। অর্থাৎ আমরা যাকে বঙ্গবন্ধু বলে মনে করি, তার পরিবার এই বাংলার মাটির ছোঁয়া থেকে নিজেদেরকে ও নিজেদের প্রজন্মকে চিরকাল বাঁচিয়ে রেখে চলেছে। আর এটাই ভারতীয় উপমহাদেশের মুসলিমদের মধ্যে জিহাদি মানসিকতার একটা উৎস বলা যেতে পারে। স্থানীয় মুসলিমদের যে উচ্চবর্ণের মুসলিমরা এত নিচু চোখে দেখে, তারা হিন্দুদের, হিন্দু সংস্কৃতিকে কি চোখে দেখবে সেটা আর বলে দিতে হবে না। ভারতীয় সংস্কৃতির সব কিছুকে অত্যন্ত নিকৃষ্ট চোখে দেখতেন স্যার সৈয়দ আহমেদ খানও, যিনি ছিলেন দ্বিজাতি তত্ত্বের জনক, যার আদর্শেই পরবর্তীকালে ভারত রক্তাক্ত হয়েছে আর ধর্মভিত্তিতে ভাগ হয়েছে। শেখ মুজিবও তাই মনে করতেন যে আরব, তুর্কি বা পারস্য থেকে আসা লোকজন, তাদের সংস্কৃতি সব কিছু ভারত তথা বাংলার থেকে অনেক উচ্চতর। আর এই ধারণাটা যখন একবার কারোর মাথাতে ঢুকে গেল, তখন তার কাছে হিন্দুদের জীবন, সম্পত্তির কোনো মূল্যই থাকে না, সেটা আর বলে দিতে হবে না। এর উপরে আবার দেখা গেল যে সেই আরব, তুর্কি থেকে আসা লোকজনদের যারা নিজেদের পূর্বপুরুষ বলে মনে করে, তারাই সবার থেকে সব দিক দিয়ে পিছিয়ে পড়তে শুরু করলো। আর মাটির শিকড়কে যারা ত্যাগ করেনি, তারা সব জায়গাতে উন্নতি করছে, স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিচ্ছে। তখন সেই উচ্চ শ্রেণীর মুসলিমদের মধ্যে একটা উন্নাসিকতার জায়গায় যুক্ত হয়েছে হিংসে, যারই বহিঃপ্রকাশ হলো এই হিন্দুদের বিরুদ্ধে জেহাদ। শেখ বংশের জেহাদি মানসিকতার বীজ কিভাবে এলো সেটা নিশ্চয়ই এখন পরিষ্কার। এবারে আসি যে মুজিবের বাল্যকালের ব্যাপারে। গ্লুকোমা হওয়ার জন্য তিনি ক্লাস 7-এর পর কয়েক বছর স্কুলে যেতে পারেননি। বেশ কয়েক বছর বাদে আবার যখন ক্লাস 8-এ ভর্তি হন মুজিব, তখন সে ক্লাসের মধ্যে অন্য ছাত্রদের থেকে বয়সে বড়, চেহারাতেও বড়। সেই সুযোগে ক্লাসের অন্য ছাত্রদের উপর নিজের দাপট চালাতেন। নিজের আত্মজীবনীতেই মুজিব লিখেছেন যে যেই ছাত্র তার কথা শুনত না, নিজের দলবল নিয়ে তাদের উপর নির্মম অত্যাচার চালাতেন মুজিব। অর্থাৎ মারামারি, গুন্ডামিতে হাতেখড়ি হয়েছিল একেবারে স্কুল জীবনে। স্কুলের শিক্ষক কাজী আব্দুল হামিদের সংস্পর্শে এসে তার মধ্যে ধর্মীয় সাম্প্রদায়িকতার বীজ বপন হয়। আর সেটা ডালাপালা মেলে যখন ছাত্র অবস্থায় শেখ মুজিব হুসেইন সোহরাবর্দীর সান্নিধ্যে আসেন। 1926-এ কলকাতাতে হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধে। তখন সোহরাবর্দী ছিলেন কলকাতার মেয়র। তখন থেকেই সোহরাবর্দী বুঝেছিলেন যে একটা স্থায়ী জঙ্গি বাহিনী দরকার তার। 1937-এ সোহরাবর্দী ছিলেন ফজলুল হকের সরকারের মন্ত্রী। সোহরাবর্দী ছিলেন মুসলিম লীগের সদস্য আর ফজলুল হক ছিলেন কৃষক প্রজা পার্টির নেতা। তখন এই দুই পার্টি মিলে বাংলাতে জোট সরকার চালাচ্ছিল। মন্ত্রী হয়ে সোহরাবর্দী যখন গোপালগঞ্জে যান, তখন ছাত্র শেখ মুজিবের সাথে সোহরাবর্দীর প্রথম আলাপ হয়। মুজিবকে দেখেই সোহরাবর্দী বুঝেছিলেন যে একদম যেরকম লোকজন চাইছিলেন ঠিক সেরকম হলো মুজিব। মুজিবকে নিজের ছত্রছায়াতে নিয়ে আসেন। মুজিব মুসলিম লীগ যোগদান করেন আর সন্ত্রাসবাদী কার্যকলাপে একদম পুরোদস্তুর ঝাঁপিয়ে পড়েন। 1938-এ গোপালগঞ্জের হিন্দু মহাসভার প্রেসিডেন্ট সুরেন ব্যানার্জির বাড়িতে গিয়ে গুন্ডামি চালান, যার অপরাধে তার জেল হয়। এরপরও কমিউনাল রায়টে ইন্ধন দেওয়ার জন্য এবং সাথে মার্ডার, লুটপাট ইত্যাদির জন্য 1941-এ তার 2 বার জেল হয়। সোহরাবর্দীর হস্তক্ষেপে প্রতিবারই ছাড়া পেয়ে যান। 22 বছর বয়সে দ্বিতীয় প্রচেষ্টাতে ম্যাট্রিকুলেশন পাশ করেন মুজিব। 1942-এ স্কুলের পাঠ চুকিয়ে 1943-এ কলকাতাতে চলে আসেন। কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হন আর বেকার হোস্টেলে থাকতে শুরু করেন। সোহরাবর্দী 36টা ট্রেড ইউনিয়ন তৈরি করেছিলেন বাংলার বুকে। রেলের কর্মী, জুট মিলের শ্রমিক, রিক্সাওয়ালা সবাইকে এই ইউনিয়নের ছত্রছায়াতে নিয়ে এসেছিলেন সোহরাবর্দী।
তারই কাজে একদম ছায়া সঙ্গী ছিলেন মুজিব। মুজিব নিজেও হয়েছিলেন ইসলামিয়া কলেজের স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট। 1943-এ মুসলিম লীগের হয়ে কাউন্সিলরও হয়েছিলেন। 1941-এ ফজলুল হক যখন শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে জোট বাঁধেন, তখন মুজিব তার ঘোর বিরোধিতা করেছিলেন। সেই সময় থেকেই তিনি একদম উগ্র হিন্দু বিরোধী রাজনীতি শুরু করেন। মুসলিম লীগের যুব সম্প্রদায়ের মধ্যে তার পপুলারিটি ক্রমশ বাড়তে থাকলো। 1943-এর সময় থেকে 1946 পর্যন্ত বাংলার বুকে ছিল ভয়াবহ মহামারী। সোহরাওয়ার্দী বা মুজিবের তখন বাংলার মানুষের ত্রাণের দিকে কোনো রকম নজরই ছিল না। 1946-এ সোহরাওয়ার্দী বাংলার মসনদে বসেন, আর 16ই আগস্ট 1946-এ ডাইরেক্ট অ্যাকশন ডের ডিক্লারেশন দেওয়া হয়। এর ব্যাপারে আর আলাদা করে কিছু বলার নেই, সবাই জানেন কি হয়েছিল সেখানে। কলকাতাকে হিন্দু শূন্য করাই উদ্দেশ্য ছিল, যাতে কলকাতা পাকিস্তানের অঙ্গ হতে পারে। মুসলিম স্টুডেন্টরা রাস্তাতে নেমে দাঙ্গা করেছিল, তাদের নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিব। সকাল 10টাতে ইসলামিয়া কলেজে মুসলিম ছাত্রদের জড়ো করা আর তাদেরকে কলকাতার ময়দানে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল মুজিবের। এর আগে সকাল 7টার সময় সাইকেল চালিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়তে গিয়ে মুসলিম লীগের পতাকা টাঙিয়ে এসেছিলেন মুজিব। বাংলার শিক্ষা ব্যবস্থাকে কবজা করার অনেক চেষ্টা করেও অসফল ছিল মুসলিম লীগ, তাই কলকাতা বিশ্ববিদ্যালয়তে মুসলিম লীগের পতাকা টাঙিয়ে একটা মৌলবাদী কড়া বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল। এরপর কি হয়েছিল সবাই জানি। মুসলিম ন্যাশনাল গার্ড, মুসলিম স্টুডেন্ট ইউনিয়ন আর সাথে অসংখ্য মুসলিম জনতা কলকাতার বুকে হিন্দুদের ওপর গণহত্যা চালায়। মুজিবের নিজের আত্মজীবনীতে পাওয়া যায় যে কিভাবে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে তিনি মুসলিম জনতাকে উদ্বুদ্ধ করেছিলেন। এরপর শ্রী গোপাল মুখার্জির নেতৃত্বে হিন্দুরা রুখে দাঁড়ায়। যখন মুসলিমরা পিছু হটতে শুরু করে, তখন সোহরাওয়ার্দী এই মুজিবকেই পাঠিয়েছিলেন শ্রী গোপাল মুখার্জির কাছে সন্ধির প্রস্তাব দিয়ে। মুজিব শ্রী গোপালবাবুর কাছে হাত জোর করে ক্ষমা ভিক্ষা করার পর গোপালবাবু রাজি হন তার বাহিনীকে প্রত্যাহার করতে। 1947-এ মুজিব অখণ্ড বাংলার দাবি রেখেছিলেন সোহরাওয়ার্দীর নেতৃত্বে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে সেই চক্রান্ত ভেঙে যায়। আজকের বাংলাদেশে হিন্দুদের অবস্থা দেখে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের হিন্দুদের বুঝিয়ে দিতে হবে না যে কত বড় ষড়যন্ত্র থেকে বাঁচিয়েছিলেন সেদিন শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি। হিন্দু বাঙালির আজ একটা স্থায়ী বাসস্থান আছে। এরপর আসে স্বাধীনতা এবং দেশভাগ। 1948-এ মুজিব মুসলিম স্টুডেন্ট লীগ প্রতিষ্ঠা করেন, যা ছিল মুসলিম লীগের ছাত্র শাখা, যার পরে নামকরণ হয় বাংলাদেশ ছাত্র শাখা। এই সময় মোহাম্মদ আলী জিন্নাহ জানিয়ে দেন যে উর্দুই হবে দুই পাকিস্তানের একমাত্র সরকারি ভাষা। মুজিব মুসলিম লীগের মূলত বাঙালি পার্টকে ভেঙে গঠন করেন অল পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ সন 1949। কিন্তু হিন্দুদের সমর্থন পাওয়ার জন্য আওয়ামী লীগ নামের থেকে মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়। 1965-তে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান রবীন্দ্রনাথের গান, কবিতা সব কিছুর ওপর নিষেধাজ্ঞা জারি করেন। মুজিব বুঝলেন যে পশ্চিম পাকিস্তান ক্রমশ পূর্ব পাকিস্তানকে কোণঠাসা করে দিচ্ছে। পশ্চিম পাকিস্তান ক্রমশ সমৃদ্ধিশালী হয়ে উঠছিল। গ্রিন রিভলিউশনের সুবিধা সব পশ্চিম পাকিস্তান পাচ্ছিল। রাস্তাঘাট সহ সব ইনফ্রাস্ট্রাকচারের কাজ পশ্চিম পাকিস্তানেই বেশি হচ্ছিল। বলতে গেলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের কাছে একটা কলোনি ছাড়া কিছু ছিল না। 1966-তে মুজিব 6 পয়েন্ট এজেন্ডা দেন, যার মূল ছিল পূর্ববঙ্গের স্বায়ত্তশাসন। তখন থেকেই দুই পাকিস্তানের ভেঙে যাওয়ার বীজ বপন হয়। মুজিব বুঝেছিলেন যে বাঙালি হিন্দুদের তার পাশে দরকার। এই সময় তিনি বাংলা প্রীতিকে তার রাজনৈতিক বাহন করে তুললেন। অপরদিকে পূর্ববঙ্গতে 1947-এ হিন্দু জনসংখ্যা ছিল 22%, যেটা ক্রমশ কমে আসছিল। এরপরে 1971-এ বাংলাদেশের যখন জন্ম হয়, তখন দেখা গিয়েছিল যে হিন্দু জনসংখ্যা কমে এসেছে 12%। এই সময় মুজিব ছিলেন পূর্ববঙ্গের একজন প্রথম সারির নেতা। কিন্তু এই যে হিন্দু জনসংখ্যা ক্রমশ বাংলাদেশে কমে আসছে, এটা দেখেও তিনি এই ব্যাপারে একদমই চিন্তিত ছিলেন না। আইয়ুব খানের পদত্যাগের পর 1970-এ পাকিস্তানের নির্বাচনে আওয়ামী লীগ বিশাল ভোটে জয়ী হয়ে পুরো পাকিস্তানে ক্ষমতা গঠনের জায়গাতে চলে আসে। সারা পাকিস্তানের 300টা আসনের মধ্যে 167টিতে জয়লাভ করে আওয়ামী লীগ। কিন্তু পাকিস্তান পিপলস পার্টির জুলফিকার আলী ভুট্টো আর প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এরা কেউ প্রস্তুত ছিলেন না যে পাকিস্তান একজন বাংলার মুসলিমের নেতৃত্বে থাকবে। অর্থাৎ এখানেও সেই উন্নাসিকতার প্রশ্ন। 26শে মার্চ 1971
মুজিব স্বাধীনতার ডাক দেন, 300 জন বিহারিকে বাঙালি মুসলিমরা জবাই করে। অরাজকতার অজুহাতে পাকিস্তান আর্মি পূর্ববঙ্গকে কবজা করে নেয়। মার্চ থেকে ডিসেম্বর এই 10 মাস পাকিস্তান আর্মি বাংলার বুকে গণহত্যা চালায়। এই গণহত্যার শিকার হয় মূলত হিন্দুরা। ভারতের সীমা খুলে দেওয়া হয়। প্রায় 1 কোটি হিন্দু প্রাণ ভয় ভারতে চলে আসে, যেটি হলো বিংশ শতাব্দীর সবচেয়ে বড় হিউম্যান ডিসপ্লেসমেন্ট। মুজিব ইন্দিরা গান্ধীকে বলেন যে বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে বাংলাদেশকে স্বাধীন করতে হবে। অবশেষে ইন্দিরা গান্ধী ভারতীয় সৈন্য পাঠান বাংলাদেশে, আর 16ই ডিসেম্বর 13 দিনের যুদ্ধের পর পাকিস্তানের পরাজয় ঘটে। 90,000 সৈন্যসহ পাকিস্তান পুরোপুরি আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা সবচেয়ে বড় আত্মসমর্পণের ঘটনা। বাংলাদেশ স্বাধীন হলো, মুজিব প্রধানমন্ত্রী হলো। হিন্দুরা কি কিছু পেল? ভারত কি কিছু পেল? তিনি ভারতে শরণার্থী হয়ে আসা হিন্দুদেরকে বলেছিলেন যে বাংলাদেশে ফেরত আসতে, কিন্তু তার মুখের কথাতে আর কাজে অনেক ফারাক ছিল। স্বাধীন বাংলাদেশে হিন্দুদের প্রতি বৈষম্যমূলক আচরণের কোনো কমতি ঘটেনি। মুজিবের সময়তে শত্রু সম্পত্তি আইনের কোনো পরিবর্তন ঘটেনি। বেছে বেছে হিন্দুদের সম্পত্তি কবজা করা হতো এই আইনে। মূলত এই কারণে মুজিবের সময়তেও প্রচুর হিন্দুকে ভারতে চলে আসতে হয়, আর বাংলাদেশ গঠন হওয়ার পরও হিন্দু জনসংখ্যা হ্রাস পেতে থাকে। ঢাকা ইউনিভার্সিটির রিসার্চার আব্দুল বরকত জানিয়েছেন যে এই যে হিন্দুদের শত্রু সম্পত্তি কবজা করা হতো মুজিবের সময়, তার সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছিল মুজিবের আওয়ামী লীগ। 1000 বছরের পুরনো রমনা কালী মন্দিরকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছিল পাকিস্তানি আর্মি, কিন্তু মুজিব সেটা হিন্দুদের ফিরিয়ে দেওয়ার বদলে পাড়ার ক্লাবকে দিয়ে দিয়েছিলেন। ভারতের দয়াতে বাংলাদেশের জন্ম হলেও ইন্দিরা গান্ধী চিকেন নেকের মতো জায়গাতে একটা সিকিউরড করিডোরকে আদায় করতে পারেননি। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত দেওয়ার ব্যবস্থা করেননি। চট্টগ্রামের মতো বন্দরগুলোকে ব্যবহার করার অনুমতিও আদায় করেননি, যার ফলে আজও ভারতের নর্থ ইস্ট সমুদ্র থেকে বিচ্ছিন্ন। বলতে গেলে এটা মুজিব নিজের সুবিধা মতো একতরফা চুক্তি করেছিলেন ইন্দিরা গান্ধীর সঙ্গে। ভারতীয় সৈন্যদের আত্মত্যাগকে ইন্দিরা গান্ধী ভারতের স্বার্থে ব্যবহার করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিলেন। আর অপরদিকে মুজিবের কি হলো? তার তৈরি করা জাতীয় রক্ষা বাহিনী এক সন্ত্রাসের রাজত্ব তৈরি করেছিল বাংলাদেশের বুকে। গণহত্যা, ধর্ষণ, মানুষকে গায়েব করে দেওয়া, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদিতে ভরেছিল মুজিবের রাজত্বকাল। 1974-এ বাংলাদেশে হয় ভয়াবহ মহামারী। 1975-এ আওয়ামী লীগ ছাড়া সব পার্টিকে নিষিদ্ধ করে দিয়ে স্বৈরতন্ত্র চালু করেন বাংলাদেশে। অবশেষে নিজের সেনার হাতে প্রাণ দেন মুজিব, তার স্ত্রী, 3 পুত্র, ভাই এবং আরও অনেক আত্মীয় 15ই আগস্ট 1975-এ। আর 2024-এ তার নামাঙ্কিত সমস্ত স্মৃতিচিহ্নকে মুছে দিল উন্মত্ত জনতা। ঘৃণা, যাকে বহন করে নিজের রাজনৈতিক জীবন গড়ে তুলেছিলেন, সেই ঘৃণাতেই আজ ডুবে রয়েছে তার রাজনৈতিক জীবনের লেগাসি। আজকের মতো আমাদের প্রতিবেদন এখানেই শেষ। ফিরে আসবো পরবর্তী প্রতিবেদনে। যেতে যেতে অনুরোধ করব, যদি আমাদের এই ধরনের প্রতিবেদনগুলো ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।